রাখতেই হবে। আরজি করে জট কাটার ইঙ্গিত, টানা 35 দিন ধরে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে টানা 5 দিন ধরে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। আজই বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করে জট কাটার ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠক। ইমেল করে বৈঠকের কথা জানান মুখ্য সচিব মনোজ পান্থ এবং আজই ধর্ণা মঞ্চে গিয়ে কর্মবিরতি প্রত্যাহারের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক দুপুর 1টায় ধর্ণা মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি চলে যাব সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দীর্ঘ টালবাহানা এবং অবশেষে যে বৈঠক বৃহস্পতিবার গিয়েও ফিরে আসলেন জুনিয়র চিকিৎসকরা, আমরা দেখেছিলাম, অবশেষে আজ ধর্ণা মঞ্চে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের অনুরোধ করলেন এবং আজই বৈঠক ডাকলেন এবং সেই বৈঠকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। অর্থাৎ দীর্ঘ টালবাহানা, তারপর অবশেষে বৈঠক, অর্থাৎ জট কাটতে চলেছে। সোমরাজ, দেখো, একদমই যে জট রয়েছে গত 34 দিন ধরে, অর্থাৎ কর্মবিরতি করছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের একাধিক দাবি নিয়ে কর্মবিরতি করছেন। অন্তত আজকের বৈঠকের পর সেই জট খোলার সম্ভাবনা অন্তত তেমনটাই মনে করছে প্রশাসনিক মহল। তুমি জানো যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে। নজিরবিহীন পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর অবস্থান মঞ্চে গিয়ে তাদের আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করেছিলেন, কিন্তু পাশাপাশি তাদেরকে কাজে ফেরার আবেদনও জানিয়েছিলেন। কর্মবিরতি না করে তাদেরকে কাজে ফেরার আবেদন রেখেছিলেন। সেই অবস্থান মঞ্চে যাওয়ার পর জুনিয়র চিকিৎসকরা বৈঠকে সিদ্ধান্ত নেন যে তারা আলোচনা চান মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং সেই মোতাবেক তারা ইমেল করেন মুখ্যমন্ত্রীকে। সেই ইমেল করার কয়েক মিনিটের মধ্যেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ ইমেল করে জানিয়ে দেন যে আজ সন্ধ্যে 6টার সময় তারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসতে পারেন, 15 জন প্রতিনিধি নিয়ে আসতে পারেন। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, জুনিয়র চিকিৎসকরা যে 32 জন প্রতিনিধি নিয়েই আসছেন, তাদের সবাইকেই কালীঘাটের বাড়িতে এলাও, অর্থাৎ তাদেরকে ঢুকতে দেওয়া হবে এবং তারা সবাই বৈঠকে যোগ নিতে পারবেন বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলত আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের বৈঠক হবে। যে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য, তার কারণ এই বৈঠকের ওপর অনেকটা নির্ভর করছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তোলা নিয়ে। তার কারণ জুনিয়র চিকিৎসকদের যে দাবি রয়েছে, 5 দফা দাবি, সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আশ্বাস দেন। বিশেষ করে তুমি জানো, আজ অবস্থান মঞ্চে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের জানিয়েছেন যে কিছুটা সময় তাকে দিতে। ফলত এই আশ্বাস পাওয়ার পর জুনিয়র চিকিৎসকদের আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যোগ দিতে আসা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং প্রশাসনিক মহল মনে করছে আজকের এই বৈঠকের পর অনেকটাই জট কেটে যাবে। ফলত দেখার জুনিয়র চিকিৎসকরা এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি দাবি রাখেন এবং তার কি উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সব মিলিয়ে আজকের এই বৈঠকের দিকে নজর অবশ্যই চিকিৎসক মহলেরও। তার কারণ তুমি জানো যে জুনিয়র চিকিৎসকদের তরফে একাধিক দাবি রয়েছে এবং অবশ্যই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের তরফে ইতিমধ্যেই মেডিকেল কলেজগুলি নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হবে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের সামনে। এবং ইতিমধ্যেই একাধিক মেডিকেল কলেজে সিসিটিভি সহ, রেস্টরুম সহ যে তাদের দাবিগুলি ছিল, সেই দাবির প্রেক্ষিতে অর্থ অনুমোদন করে দেওয়া হয়েছে, কাজ শুরু হয়েছে, 15 দিনের ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সেই বার্তাও আজকে রাজ্য সরকারের তরফে জুনিয়র চিকিৎসকদের কাছে রাখা হবে এবং কোন কোন মেডিকেল কলেজে কত সংখ্যক সিসিটিভি থেকে শুরু করে রেস্টরুম তারা করছেন, সেই পরিসংখ্যানও দেখানো হবে জুনিয়র চিকিৎসকদের বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলত সব মিলিয়ে প্রস্তুত কালীঘাট, আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র চিকিৎসকরা এসে পৌঁছাবেন, তারপরে বহু প্রতীক্ষিত এই বৈঠক শুরু হবে। বেশ সোমরাজ, আমাদের নজর থাকবে যে রাজ্যের তরফ থেকে কি বলা হচ্ছে। জুনিয়র চিকিৎসকদের যে 5 দফা দাবি, সেই দাবিতে তারা অনড় থাকছেন এবং সেই দাবিতে তারা কি জানাচ্ছেন, এই সমস্ত বিষয়ের দিকে নজর থাকবে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। অন্যদিকে অচলাবস্থা কাটাতে নজিরবিহীন খোলা মনে স্বচ্ছ আলোচনায় আগ্রহী এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দুপুর 1টায় পৌঁছে যান আন্দোলনকারীদের স্বাস্থ্য ভবনের সামনে। যে গত 5 দিন ধরে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের কাছে পৌঁছে যান। বৃষ্টি মাথায় নিয়ে তিনি পৌঁছে যান। সেখানে গিয়ে তিনি জানান তিনি দিদি হিসেবে এসেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে আসেননি। একাধিক অনুরোধ তিনি করেছেন। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, 34 দিন, অন্যদিকে 5 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। আর সেই আন্দোলন মঞ্চে আজ নজিরবিহীন পদক্ষেপ দেখলাম আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেলেন, একাধিক বার্তা দিলেন এবং তিনি এটাও বললেন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে তিনি তাদের কাছে এসেছেন। আবির, প্রথমত যে দুপুর 1টা থেকে যে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে, এখন সন্ধ্যে 6:10 বাজতে চললো এবং যদি 7টা নাগাদ বৈঠক শুরু হয় ফলে ধরে নিতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টার মধ্যে যে ধরনের ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারা যাচ্ছে তাতে এই সমস্যার সমাধানের অন্তত একটা রূপরেখা তৈরি হচ্ছে, এমনটাই আঁচ করছেন অনেকে। এবং এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বলছেন যে সাধারণ মানুষের মধ্যে প্রচুর প্রশ্ন উঠেছে হচ্ছে আরজিকর কাণ্ডের পর, এবং বিশেষ করে একটা বড় অংশের মানুষের মধ্যে দুর্নীতি বা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রশ্নের পাশাপাশি এটাও ঘোরাফেরা করছে যে বিভিন্ন যে মেডিকেল কলেজ বা হাসপাতালগুলি রয়েছে সেই মেডিকেল কলেজ হাসপাতালগুলির ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সিনিয়রদের ক্ষেত্রে সঙ্গে জুনিয়রদেরও একটা ভূমিকা থাকে। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি প্রত্যাহার না করে নেন তাহলে একটা বড় অংশের মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, এটা বাস্তব পরিস্থিতি। এবং এই বাস্তব পরিস্থিতির মধ্যে যেটা কঠোর সত্য ছিল সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে এই কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে যোগ দিক। সেই প্রসঙ্গের কথা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন। অনেকেই বলছেন আজকে হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চে চলে যাওয়াটা কার্যত একটা মাস্টার স্ট্রোক। তার কারণ হচ্ছে তিনি বরাবর রাস্তায় নেমে আন্দোলন করতে পছন্দ করেন, যে কারণে আমাদের দেশের জাতীয় রাজনীতির ক্ষেত্রে অন্যতম রাজনৈতিক নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গুরুত্ব দেওয়া হয় তার কারণই হচ্ছে তার আন্দোলনের যে স্টাইল, তিনি সেটাকে বজায় রেখেও এখানে গিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনিক স্তরে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় বা উচিত সেই বিষয়টা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি তিনি যথেষ্ট আবেগমতিতভাবেও আজকে সেখানকার যারা আন্দোলনকারী চিকিৎসকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ প্রশাসন সদিচ্ছা প্রকাশ করছে আলোচনা করার জন্য, আবার একই সঙ্গে নাগরিক সমাজ যে সমস্ত অভিযোগগুলি তুলছে সেই অভিযোগগুলো উঠে আসার পর তার যে তদন্ত যে হবে সেই সংক্রান্ত বার্তাও তিনি এদিনকে দিয়ে রেখেছিলেন। ফলে যে দাবিগুলোকে সঙ্গে নিয়ে জুনিয়র চিকিৎসকরা বা আন্দোলনরত চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হতে চলেছেন বৈঠকের জন্য, সেখানে একটা আঁচ পাওয়া যাচ্ছে যে সকালেই মমতা বন্দ্যোপাধ্যায় যে শুরুটা করে দিয়েছিলেন, যে রেস তিনি তৈরি করে দিয়েছেন আলোচনার ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে কি ব্যবস্থা গৃহীত হয় তার উপরই নির্ভর করে থাকবে হচ্ছে চিকিৎসকদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের সন্ধ্যার যে বৈঠক হতে চলেছে তার উত্তর। বেশ আবির, দুপুর 1টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা আন্দোলনকারীদের কাছে পৌঁছে যান এবং একাধিক বার্তা দেন। তারপরেই আলোচনা এবং জুনিয়র চিকিৎসকরা তারা জিবি বৈঠক করেন এবং জিবি বৈঠক করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাবো। প্রথমে আমরা ভেবেছিলাম কোন একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে, সেটা স্বাস্থ্য ভবন হতে পারে, সেটা নবান্ন হতে পারে, কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুতভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না, আমরা আমাদের 5টা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই শুনিয়ে আসতে চাই এবং এটা যাতে স্বচ্ছভাবে হয় তার পূর্ণ ব্যবস্থা ওনাকে করতে হবে। যে যেটা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহর মতো একটা ইঞ্জিন দিতে পারবেন, আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না। সরাসরি চলে যাব স্বাস্থ্য ভবনের সামনে। এবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, সরাসরি অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, আমরা যে ছবি দেখলাম আজ দিনভর দুপুর 1টা থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তারপরে জিবি বৈঠক করলেন, একাধিক বৈঠক এবং একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত হলো যে জুনিয়র চিকিৎসকরা তারা যাবেন বৈঠকে। এবং আমি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা যেমন দেখতে চাইবো, তেমন আরো একটা বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে কি কিছুটা নমনীয় জুনিয়র চিকিৎসকরা, কারণ যে লাইভ স্ট্রিমিং এর জন্য গত বৃহস্পতিবার বৈঠক তারা করলেন না, চলে এলেন, আজ তাদের মুখে কিন্তু এই লাইভ স্ট্রিমিং এর কথা একবারও শোনা গেল না। তমশ্রী, প্রথমেই একবার স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা দেখিয়ে দেই। ঠিক যেরকম যে স্পিরিটে আন্দোলন চলছিল এই প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেও একই রকম ভাবে স্লোগানে স্লোগানে মুখরিত স্বাস্থ্য ভবনের চারপাশ, এবং বলা যেতে পারে যত বেলা গড়াচ্ছে সন্ধ্যে প্রায় 6টার কাছাকাছি, পৌনে 6টা বাজে, এখনও দেখা যাচ্ছে যে মানুষ আসছে, সমাজের বিভিন্ন পেশার বিভিন্ন স্তরের মানুষ এখানে উপস্থিত হচ্ছে এবং
এবং যতক্ষণ না কালীঘাটের বৈঠক হচ্ছে ততক্ষণ তারা এই একই রকম লাগাতার এই স্লোগানিং চালিয়ে যাচ্ছে। গান স্লোগানে গানে কলতানে এই স্বাস্থ্য ভবন এখন একরকম ভাবে বলা যেতে পারে আন্দোলনের মঞ্চ হয়ে উঠছে। আর দ্বিতীয়বার বলা যেতে পারে যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর অবশ্যই অনেকটা নমনীয় হয়েছে এবং যেভাবে যে সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং এর কথা বলা হচ্ছে সেই লাইভ স্ট্রিমিং এর দিক থেকে সেটা কিন্তু অনেকটাই তারা সরে এসেছে। তাদের বক্তব্য যে স্বচ্ছতা, অর্থাৎ যে মানুষের সামনে এই স্বচ্ছতার প্রশ্নে তারা কোনো রকম আপোষ করবেন না এবং কালীঘাটের বৈঠকে যাওয়ার পরেই তারা এই স্বচ্ছতার প্রশ্ন নিয়ে আলোচনা চালাবেন। এবং তাদের এটাও দেখা যাচ্ছে যে আজকে দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তারা যেভাবে এই বক্তব্য রাখছেন এবং বারবার এই জেনারেল বডি মিটিং করছেন, সেখান থেকে তাদের বক্তব্য যে তারা গত দিনের মতনই 30 থেকে 35 জন আজকে কালীঘাটের বৈঠকে যাচ্ছেন এবং তারা রওনাও দিয়ে দিয়েছেন এবং একই সঙ্গে এখানে আন্দোলন চলবে এবং কালীঘাটের বৈঠক থেকে কি নির্যাস হয় সেটা এখানে সেই সিদ্ধান্তের উপর নির্ভর করবে যে আন্দোলন তারা চালিয়ে যাবেন নাকি আন্দোলন তারা প্রত্যাহার করবেন। অবশ্যই আমাদেরও নজর থাকবে, কারণ আর কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা তারা বেরিয়ে পড়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই কালীঘাটে পৌঁছে যাবেন এবং কালীঘাটে পৌঁছে তারা বৈঠক করবেন। সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয় নজর থাকবে অবশ্যই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1টায় যখন পৌঁছে যান আন্দোলনকারীদের কাছে স্বাস্থ্য ভবনের সামনে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, মুখ্যমন্ত্রী হিসেবে নয় দিদি হিসেবে এসেছি, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। হ্যাঁ, আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন। সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন।